খাবার দেওয়া থেকে শুরু করে যাবতীয় দেখভাল সুলতানা চাচি আর নিঝুম মিলে করছে। আয়াত যেন পণ করেছে সে সামনে আসবে না, সে নিঝুমের ঘরেই ঘাপটি মেরে বসে আছে। আরভান বেশ বুঝতে পারছে তার বউ তার উপরে ঠিক কতটা বেজার, কতটা অভিমান জমা হলে নিজের অস্তিত্বের মতো প্রিয় স্বামীকেও না দেখে থাকতে পারে। একবার আরভান ভেবেছিল নাটক করে আয়াতকে সামনে আনবে, হয়তো বুকে ব্যথার ভান করবে, কিন্তু পরেক্ষণেই সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো। তার বউ তাকে নিয়ে এমনিতেই পাগল প্রায়, তার উপরে আরভানের শারীরিক অবস্থার কথা ভেবে যদি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। সারাদিন পার হয়ে রাত ঘনিয়ে এলো। আরভান ভেবেছিল রাতে অন্তত আয়াত তার কাছে আসবে, কিন্তু ফলাফল শূন্য। আয়াত রাতেও তার কাছে আসেনি। আরভান বার কয়েক ফোন করলো, কিন্তু সে রিসিভ পর্যন্তও করছে না, মেসেজ দিলে সিন করছে না। আরভান এক অদ্ভুত যন্ত্রণায় পড়ে বারবার শাহজাদের রুমের সামনে গিয়ে দরজায় নক করলো, কিন্তু প্রতিবারই শাহজাদি ভেতর থেকে বলে দিল, ভাইয়া আপু আজ আমার কাছেই ঘুমাবে বলে দিয়েছে। আরভান নিচু স্বরে বলে, তোমার আপুকে বলো আমি চাই ও নিজে এসে আমাকে বলুক। আয়াত এবার দরজার ওপাশ থেকে রাগী গলায় বলে ওঠে, বললাম তো আমি শাহজাদির কাছেই ঘুমাবো। আয়াত প্লিজ রুমে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আরভানের কণ্ঠে আকুতি। ইস কি নাটক! কাল তো দিব্যি ছিলেন, আমার কথা তো মনেও পড়েনি, সারাক্ষণ শুধু ব্যস্ত আর ব্যস্ত করেছেন। তখন যদি থাকতে পারেন এখনো পারবেন। আমার ঘুম আসছে, আমি ঘুমাবো, আপনি এখান থেকে যান, আর খবরদার এখানে এসে আমাকে জ্বালাবেন না। এরপর আরভানের আর কিছুই বলার থাকে না। সম্পর্কে বোন তার সামনে থেকে বউকে কোলে তুলে নিয়ে আসতেও বড্ড বেহায়াপনা হবে। আয়াতের উপরে তার ভীষণ রাগ হলো। শেষে আর উপায় না পেয়ে একটা মেসেজ দিল, আয়াত প্লিজ রুমে এসো, তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না, আমাকে একটু এসে জড়িয়ে ধরো। কিন্তু এবারেও মেসেজটা সিন হলো না। আরভান রাগে ফোনটা বন্ধ করে বিছানার পাশে রেখে দিল। ঘন্টাখানেক পর অন্ধকারে পা টিপে টিপে কারোর ঘরে ঢোকার শব্দ হলো। আরভান বালিশে ওপাশ ফিরে শুয়ে থাকা অবস্থায় মৃদু হাসলো। সে বুঝতে পারছে কে এসেছে। আয়াত নিঃশব্দে বিছানায় উঠে আরভানের পাশে শুয়ে পড়লো এবং তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। নিজের মুখটা গুজলো আরভানের প্রশস্ত পিঠের ভাঁজে। আরভান পাশ না ফিরেই গম্ভীর স্বরে বলল, আপনি নাকি আসবেন না, তাহলে আসলেন কেন? আয়াত ফিসফিস করে বলল, যদি আপনার শরীর খারাপ করে তাই এসেছি, না হলে আসতাম না। আরভান এবার আয়াতের দিকে ফিরে তাকালো। জানালার ফাঁক দিয়ে চুইয়ে আসা চাঁদের আলোয় আয়াতের অভিমানী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরভান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে আয়াতের কপালে একটা উষ্ণ চুম্বন এঁকে দিল। ফিসফিস করে বলল, জানি তো আপনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন, আমাকে অনেক ভালোবাসেন। চলুন না মিসেস, আজ আমাদের ভালোবাসা আবার নতুন করে স্বীকৃতি দিই। মুহূর্তে আয়াতের বাঁধ ভেঙে গেল। সে আরভানের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। আরভান হকচকিয়ে গিয়ে বলল, কি হয়েছে আয়াত? আমি তো কিছু করিনি। আয়াত ধড়পড়িয়ে বিছানায় উঠে বসলো। আমার খিদে পেয়েছে। আরভান অবাক হয়ে বলল, কেন রাতে খাওনি? খেয়েছিলাম তো, কিন্তু আবার লেগেছে। তাহলে রান্নাঘর থেকে কিছু খেয়ে এসো। কি খাবো? আয়াতের আবদার মাখা প্রশ্ন। কেন বাড়িতে কি খাবার নেই? আমি কি জানি। আয়াতের কোপানো কান্নাটা মুহূর্তেই বন্ধ হয়ে চোখ মুখ কুঁচকে চকচক করে উঠল। সে আরবানের হাতটা ধরে টানতে টানতে বলল, চলুন না, আমরা বাইরে ঘুরতে চাই। এই মধ্যরাতে আপনি আর আমি দুজনে মেঠো পথ ধরে পাশাপাশি হাঁটবো। আরবানের ভুরু কুঁচকে গেল। এত রাতে বাইরে ঘুরতে যাব? পাগল হয়েছ? গ্রামের রাস্তা, সাপ খুব থাকতে পারে, আর তার উপরে মানুষ দেখলে চোর বলে গণপিটুনি দেবে। আয়াত খিলখিল করে হেসে ওঠে, কিচ্ছু হবে না, চলুন না। আরভান পাশ ফিরে শুয়ে পড়ল, বলল, আমি এখন কোথাও যাব না, ঘুমাবো। তুমিও বরং শাহজাদির কাছেই যাও, ওখানেই আজ রাতটা ভালো কাটবে তোমার। বলেই আরভান চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু তার শান্ত ঘুমে ঝপ করা আরাধনার নাম সে আয়াত। আরভানের কথা শুনে আয়াতের জেদ যেন দ্বিগুণ হয়ে গেল। তার শান্ত থাকা মনটা আবারও হু হু করে উঠল। আয়াত আবারও ফুপিয়ে কেঁদে উঠল। আরভান অসহায় বোধ করলো। এক
রাতে একটা মেয়ে কতবার রং বদলাতে পারে। এই হাসছে, এই কাঁদছে। সে আবারও কাঁপানো স্বরে ডাকলো, চলেন একটু ঘুরে আসি। আরভান এবার শোয়া থেকে উঠে বসে কপালে হাত দিল। তোমার মাথায় কি সত্যি কোনো সমস্যা আছে আয়াত? মাঝরাতে একবার কাঁদছো, একবার হাসছো, ব্যাপারটা কি? আপনি সত্যিই যাবেন না? কান্নার তেজ বাড়লো। আরভান হার মেনে নিয়ে বলল, যাবো যাবো, দোহাই তোমার, কান্নাটা আগে বন্ধ করো। আয়াত মুখের মুহূর্তেই বিজয়ের হাসি ফুটে উঠল। সেই খুশিতে আরভানের হাত ধরে টানতে শুরু করলো। আরভান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জ্যাকেটটা টেনে নিল। রাতের প্রকৃতি তখন নিস্তব্ধতায় ঘেরা। প্রকৃতির নিস্তব্ধতা যেন রাতের রহস্যকে আরো ঘনীভূত করেছে। গ্রামের শীতল বাতাস বইছে। আরভান আয়াতকে নিজের জ্যাকেটের ভেতরে এক প্রকার জড়িয়ে ধরে মেঠো পথে হাঁটছে। পাশাপাশি হাঁটা আর এই নিস্তব্ধতা যেন তাদের অনেক কথা বলে দিচ্ছে। এখন ভালো লাগছে? আমার ওপর আর রাগ নেই তো ম্যাডাম? আরভান শান্ত গলায় প্রশ্ন করলো। আয়াত হাঁটা থামিয়ে মাথা নাড়ালো। আরভানের ভ্রু জোড়া আপনা আপনি বাঁকা হয়ে গেল। এভাবে মাথা নাড়া মানে কি? হ্যাঁ না কি? আয়াত আঙ্গুল উঁচিয়ে সামনের একটা উঁচু গাছের দিকে ইশারা করে বলল, রাগ এখনো পুরোপুরি কমেনি, তবে কমবে যদি ওই গাছের ডাব পেড়ে আমাকে খাওয়ান। আরভান আয়াতের আঙ্গুলের ইশারা অনুসরণ করে গাছের দিকে তাকালো। বিশাল এক ডাব গাছ আকাশ পানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাপ পাওয়ার শর্ত হিসাবে এখন আমায় ডাব চুরি করতে হবে? আয়াত জেদ ধরে ধরে মাথা নাড়ালো। আচ্ছা, কাল সকালে পেড়ে দেব। মাঝরাতে এভাবে চোরের মতো পরের গাছে ওঠা কি ঠিক? হুম, এখনই খাওয়াতে হবে। আরে, এখন কিভাবে খাওয়াবো? আর এটা কার গাছ? আপনার দাদাজানেরই গাছ, সেই সূত্রে আপনারই, তাই চোরের অপবাদ কেউ দেবে না। গাছে উঠুন। আমি গাছে উঠবো? ইম্পসিবল। পাগল হয়ে গেছো তুমি? আমি গাছে চড়তে জানি না। এটা কেমন কথা? গাছে চড়তে জানি না বললেই হবে নাকি? চড়তে তো হবেই। আমার জন্য এটুকু করতে পারবেন না? উঠুন, আমি পেছন থেকে ঠেলছি। আরভান বিরক্ত ভরা চোখে আয়াতের দিকে তাকালো। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নারকেল গাছটা দেখলো। বইয়ের জন্য না, জানি না তাকে আরো কত কি করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে সে গাছের গায়ে এক পা রাখলো, কিন্তু ওপরের দিকে ওঠার কোনো কায়দাই তার জানা নেই। আয়াত এসে আরভানকে পেছন থেকে ঠেলতে শুরু করলো। আরভান, আপনি পারবেন, আর একটু উঠুন। আয়াত, তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে বলো তো? ভুলে গেছো তোমার স্বামী একজন অসুস্থ রোগী? আয়াত হঠাৎ থেমে গেল, গলার স্বর বদলে গেল। আরভান, নামুন, বাড়িতে যাব। আরভান যেন হাতে আকাশ পেল। আজ রাতে এই মেয়েকে নিজের রুমে আসতে বলাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। শাহজাদির কাছে থাকলে হয়তো সে শান্তিতে ঘুমাতে পারত। আয়াত নিশ্চয়ই তার সব জ্বালা এভাবে মিটিয়ে নিচ্ছে। আরভান নিচে নেমে এসে সোজা আয়াতকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। কি করছেন? নামান আমাকে, আমি হাঁটতে পারবো না। তুমি তো ডাব খেতে চেয়েছিলে, এবার আমার সেবা করার পালা। আমি কি করেছি তা আমি জানি না। আরওয়ান কোনো কথা না শুনে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বিছানায় আয়াতকে শুইয়ে দিয়ে সে ওর উপরে ঝুঁকে এলো। আয়াতের শরীরের ওপরে নিজের শরীরের ভার ছাড়তেই আয়াত হাসপাস শুরু করলো। আরভান, কি করছেন? ছাড়ুন। এতক্ষণ তোমার জ্বালা সহ্য করেছি, এখন আমারটা তুমি সহ্য করে নাও জান। অনেকদিন তোমাকে ভালোবাসা হয় না। আরভান আয়াতের গালে নিজের ঠোঁট চেপে ধরল। কপাল থেকে চিবুক হয়ে উষ্ঠে ওষ্ঠ স্পর্শ করলো। ঠিক তখনই আয়াত ওকে সজোরে ঠেলে সরিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। মুহূর্তের মধ্যেই সব রোম্যান্স উবে গেল। আরভান হতভম্ব হয়ে বসে রইল। পরক্ষণেই আয়াতের গলগল করে বমি করার শব্দ ভেসে আসতেই সে দ্রুত ওয়াশরুমের কাছে ছুটল। আয়াতের চুলগুলো পেছন থেকে ধরে দিয়ে সে আতঙ্কিত গলায় বলল, আয়াত, কি হয়েছে তোমার? বমি করছো কেন? আজে বাজে কিছু খেয়েছিলে? গ্যাস হয়েছে? আয়াত মুখ মুছে আরবানের দিকে তাকালো। ওর চোখের মণিগুলো ম্লান হয়ে আসছে। সে কথা বলতে চাইলো কিন্তু পারলো না।
আবারও শুরু হলো বমি। পেটের নাড়িভুড়ি যেন উল্টে বেরিয়ে আসছে। আয়াত একসময় ক্লান্ত হয়ে আরভানের বুকেই ঢলে পড়ল। আরভান অস্থির হয়ে উঠল। কি হয়েছে আয়াত? কোথায় সমস্যা হচ্ছে? আমায় বলো। আয়াত কোনো কথা বলল না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আরভান আয়াতকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। আয়াত নিস্তেজ চোখে তাকিয়ে রইল। আরভান তখন দিশেহারা। সে পাগলের মতো ফারহানকে কল দিল। ফারহান, তাড়াতাড়ি আয়, ডাক্তারকে ফোন কর, যেভাবে পারিস ম্যানেজ কর। হঠাৎ করে আয়াতের কি যেন হয়েছে, বমি করছে। হুম